বাজেটের বিষয়ে যারা অভিজ্ঞ আছেন এখানে অনেকে আছেন, তৌফিক ভাই আছে বা অনেকে কাজ করে রেগুলার, বাট আমি বাজেটের রেগুলার যে বাজেটিং প্রসেস বা এগুলোর ব্যাপারে বা কি সরকার ডিক্লেয়ার করছে সেটার ব্যাপারে আমি খুব ইন্টারেস্টেড না এট অল। কারণ এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে যে ইটস এ মোস্টলি অ্যাকাউন্টিং রাদার দ্যান দ্য ট্রান্সফরমেটিভ চেঞ্জ। আমার সুযোগ হয়েছিল 2002 সালে রাজস্ব সংস্কার কমিশন হয়েছিল, সেখানে যে গবেষক হিসেবে কাজ করা। তো আমার মনে আছে সেখানে মুস্তাফিজ কমিশনে আমার দায়িত্ব ছিল দুইটা মেজর দায়িত্ব ছিল। একটা দায়িত্ব ছিল যে হাউ টু মার্জ দ্য এইচএস কোর্স অ্যান্ড দ্য কাস্টমস মডার্নাইজেশনস, এবং সেখানে কীভাবে আমরা আরও বেশি ফ্রেন্ডলি করতে পারি ওই এসআই কোড এবং আদার থিংসগুলোকে মার্জ করা। তো তখন আমার মনে আছে যে আমি রয়টার্সের অফিস ছিল ইন্টারকন্টিনেন্টালে, সেখানে প্রায় এসে বসে আমি এইচএস কোডে ডাউনলোড করতাম, এগুলি মার্চ করতাম। আরেকটা ছিল সেটা হলো যে ভ্যাটের একটা মডেল আমি তখন করে দিয়েছিলাম হার্ভার্ডের একটা ট্যাক্স মডেল থেকে। তখন ডক্টর রফিকুল ইসলাম ছিলেন এনবিআর মেম্বার। তো স্টিল আমরা যে ওই সময় প্রফেসর মাহবুবুল্লাহ, প্রফেসর আবু আহমেদ ছিলেন কমিশনের সদস্য, তা ওনাদেরকে নিয়ে যেসব রিকমেন্ডেশনস দেওয়া হয়েছিল এনবিআরের হোল রিফর্মের, আই ক্যান চ্যালেঞ্জ যে তার 25%ও এনবিআর সেটা রিফর্ম করে নাই। বিকজ ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন ছিল যে ট্যাক্স মানে আপনার ডিরেক্ট ট্যাক্সটা হতে হবে আপনার মেইন মানে ড্রাইভিং সেক্টর অফ দ্য হোল রেভিনিউ। এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 40%, কোনো কোনো ক্ষেত্রে 35 থেকে 45% পর্যন্ত ইনডিরেক্ট ট্যাক্স। তো এইটা একটা মানে আপনি একদিক দিয়ে বলছেন যে আপনি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যেতে চান, আরেক দিক দিয়ে আপনি ইনডিরেক্ট ট্যাক্সের বার্ডেনটা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন গ্র্যাজুয়ালি যে আপনাকে মানুষকে কনজামশনের ডিটারেন্স তৈরি করছেন। তো বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বা আমাদের সারা পৃথিবীতে যেটা আমরা এখন স্ট্রাগলিং ফেস করছি, যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ইকোনমিটার ব্যাটানোর সিস্টেমটা আসলো, নাম্বার বেসড ইকোনমি, যেখানে ডিজাস্টারকে ক্যাপিটালাইজ করা হচ্ছে অ্যাজ এ ডেভেলপমেন্ট। তো সেইটা কি আমরা স্টিল উই আর ট্রাইং টু জাস্টিফাই ইন দ্য নেম অফ দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইটস এ ডেভেলপমেন্ট ডিস্ট্রাকশন ট্র্যাপে আমরা পড়ে গিয়েছি। তো যে কারণে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিসেন্ট এস্টিমেট এসছে যে প্রায় আমরা এনভায়রনমেন্টাল বা ইকোসিস্টেম ড্যামেজ যেটা হচ্ছে বাই 2050 আমাদের প্রায় 23% হবে জিডিপির এনভায়রনমেন্টাল ড্যামেজ, যেটা অলরেডি আমাদের এক্সপোর্ট আর্নিংকে ছাড়িয়ে যাবে। মানে আমাদের প্রশ্নটা হলো, আমরা লাইফ এক্সপেক্টেন্সি বাড়িয়েছি 70+, হ্যাঁ, তো আমরা অ্যাট দ্য সেম টাইম আফটার 30 উই আর অ্যাকচুয়ালি আমরা কী করছি, আমরা 30 পরেই আমরা কিন্তু হেলথ এক্সপেন্ডিচারও কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা মাসের এমন কোনো মাস নাই 2 থেকে 3 দিন আমরা অসুস্থ থাকছি না। তার মানে আমরা কি একটা অসুস্থ জাতি নিয়ে আমরা ইকোনমিক গ্রোথে যেতে চাই, নাকি একটা হেলদি ইকোসিস্টেম যেখানে থাকবে সেখানে আপনার নেট ইকোনমিক গেইন আমাকে এমনভাবে একটা লাইফ দেবে, একটা এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স দেবে যেখানে আপনি একটা সুস্থ লাইফ লিড করতে থাকেন। তো সুতরাং নাও ইজ দ্য টাইম। আমরা ক্যান্সার পেশেন্টের মাধ্যমে, বাংলাদেশে তো সবচেয়ে বেশি জিডিপিতে কন্ট্রিবিউশন করে ক্যান্সারের পেশেন্ট বেসিক্যালি ইন টার্মস অফ দ্য এক্সপেন্ডিচার। তো সো এটা এই রিয়েলিটিগুলো আমাদের চিন্তা করতে হবে যে আমরা আসলে কি নেট ইকোনমিক গেইন দিয়ে আমরা বিকল্পভাবে আমরা একটা নেচার সেন্ট্রিক একটা ইকোনমি আমরা ড্রাইভ করতে চাই কি না। আমাদের ডেল্টাইক ল্যান্ড মাথায় রাখতে হবে। আপনি চরমন্তাজে নিশ্চয়ই 20 তলা বিল্ডিং করতে চান না আপনি, কিন্তু ঢাকাকে কেন মনে করছেন যে এখানে 20 তলা বিল্ডিং করা সম্ভব? স্টিল ইট ইজ এ ডেল্টা। এটা চরমন্তাজের একটা আর একটু অ্যাডভান্স ভার্সন আপনি ঢাকার ল্যান্ড। তো সুতরাং এই যে আমাদের চিন্তাগত প্রবলেম, আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট মানেই বুঝে থাকি ইট ইজ এ কংক্রিট বেস জাঙ্গল। কেন আমরা চিন্তা করি না যে ইউরোপিয়ান সোসাইটিতে যারা ইকোনমিক্যালি অ্যাডভান্স ওয়েসিডি কান্ট্রিগুলো, তাদের বিভিন্ন সিটিতে 4 তলা 5 তলা বেশি কোনো ইনফ্রাস্ট্রাকচার তারা করতে দেয় না কেন? তাদের কি টাকার অভাব আছে? তো সো এই যে আমাদের মাইন্ডসেট, এই যে আমরা যে নাম্বারের যে কথাগুলি বললাম, বা এগুলো কখনোই ইকোনমিতে ইনসিডেন্স অ্যানালাইসিস যেটাকে বলি আমরা, কোনো একটা পলিসির একেবারে মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট করে লাস্ট 10 পর্যন্ত একটা
ইকোসিস্টেমে কী প্রবলেম করবে সেটা আমরা জানি না। আমরা অ্যাপ বলে দিলাম, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডের উপরে আমরা ট্যাক্স উঠিয়ে দিলাম, তাতে কি আমাদের পাবলিক হেলথ এক্সপেন্ডিচারের বাড়বে না কমবে? এই ইন্সিডেন্স অ্যানালিসিস কি আমরা কখনো করেছি? সো এই যে ফান্ডামেন্টাল প্রবলেমগুলো আমরা দেখলাম সরকার একদিক দিয়ে ডিক্লেয়ার করলো, এবং ইট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। বাংলাদেশে এই প্রথম গত প্রায় 10 বছর ধরে আমরা ফাইট করতেছি যে রিনিউয়েবল এনার্জির পার্টিকুলার একটা টার্গেট সেট আপ করা। সরকার অর্থবিল বাজেট পেশ করলো 10 বা 11 তারিখে, 8 তারিখ এসআরও জারি করলো এনবিআর। সেখানে প্রায় 65% যারা কাস্টমার হাউসহোল্ড বা এসএমই তাদেরকে মাইনাস করে শুধুমাত্র লার্জ জেনারেটরদেরকে বেনিফিট দিল ট্যাক্স ইনসেন্টিভ। প্রশ্নটা হলো, অর্থমন্ত্রী যেখানে এসআরও কখন জারি করা হয়? রাষ্ট্রের যখন সংসদ বা রাজনৈতিক সিস্টেমটা সাসপেন্ড থাকে। যেখানে অর্থমন্ত্রী বাজেটে প্রেস করতেছে সেখানে 8 তারিখে এনবিআরকে কে অথরাইজ করলো, কার এত পাওয়ার দেওয়া হলো এনবিআর চেয়ারম্যান বা এনবিআর অথরিটি এসআরও জারি করা? এবং অর্থমন্ত্রী কি সেটা জানেন? আই এম শিওর না, কারণ আমার সাথে কথা হয়েছে মিনিস্টারের, এনার্জি মিনিস্ট্রি, উনি এনার্জি মিনিস্ট্রি জানে না। তো সো এই যে সরকারের ভেতরে সরকার তৈরি করা, তাহলে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত হবে কারা বেনিফিট পাবে কি পাবে না। অর্থবিল এখনও পাস হয়নি। সুতরাং এই যে বাজেট গভর্নেন্স এবং অর্থনৈতিক গভর্নেন্সের এই জায়গাগুলো যদি জবাবদিহিতা না থাকে, ডাজেন্ট ম্যাটার আপনি কত কোটি টাকার বাজেট দিলেন, আপনি কত বিলিয়ন ডলারের আপনি ইকোনমি গ্রো করলেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার পোর পিপুল বা যেখানে আমার নদীকে সুরক্ষা দেওয়ার কথা, আমার যেখানে 30% গ্রিনারি থাকার কথা, যেটা স্যার আপনি সারভাইভ করতে পারবেন না। আপনি কোনটাতে নেগোশিয়েট করতেছেন? নন নেগোশিয়েবল অক্সিজেন আপনি কম পাবেন এটাতে নেগোশিয়েট করছেন, নাকি আপনি নেগোশিয়েট করবেন যে আচ্ছা আমি 5 তলা বিল্ডিংয়ে থাকতাম, আমি আপাতত টিনের ঘরে থাকি? কিন্তু যেটা স্যার আপনি সারভাইভ করতে পারবেন না, আপনি ওইখানে নেগোশিয়েট করতেছেন যে ঠিক আছে নদী অল্প আচ্ছা কাটা যাক বা পাহাড়টা ধ্বংস করে দেওয়া যাক। আপনি কক্সবাজারে যে জায়গায় আপনি এখন 5 স্টার হোটেলগুলিতে বসে আমাদের পলিসি মেকাররা মিটিং করে, সবগুলি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, যেখানে একটা বিল্ডিং দরের কথা একটা অবকাঠামো হওয়ার কোনো সুযোগ নেই। দ্য কোশ্চেন ইজ দ্যাট আমরা কি জানি না? সেটা আমরা জানি। উই আর অ্যাকচুয়ালি ইনভাইটিং আওয়ার ডিস্ট্রাকশন। দ্যাট মানে ভেরি সুন বেঙ্গল ডেল্টা আমাদের 1250 নদী ছিল, এখন 300 নদী নাই। আপনি ইনপুট সাপ্লাই যদি প্রকৃতি থেকে আসে, সেটাকে ডেস্ট্রয় করে আপনি ইকোনমিক হাওয়ার উপরে যদি দাঁড় করাতে চান $1 ট্রিলিয়ন ইকোনমি, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট, বাট সাস্টেন করবেন না আপনি। এই বেঙ্গল ডেল্টার নেচার বুঝতে হবে, এখানে আপনি কতখানি প্রেশার দিতে পারবেন ইন দ্য নেম অফ সো কল ডেভেলপমেন্ট। উই ডোন্ট নিড টু ডেভেলপমেন্ট ডিস্ট্রাকশন, উই অ্যাকচুয়ালি নিড রিয়েলি আই এম সেইং দ্যাট আমাদের নন নেগোশিয়েবল জায়গাগুলোতে আমার অক্সিজেন লাগবে, পানি লাগবে, খাবার পানি, আমার কৃষি কোনো অবস্থাতেই আপনাকে খাদ্য নিরাপত্তার নামে ভেজাল খাদ্যের আপনি খনি বানানো যাবে না। এই জিনিসগুলো যদি নন নেগোশিয়েবল ন্যাচারাল রাইটসে আমরা যদি কনসেনসাস না আসি, আপনি রাজনৈতিক সরকার যাবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু আপনি গ্র্যাজুয়ালি একটা নন প্রোডাক্টিভ নেক্সট জেনারেশন টু জেনারেশন আপনি তৈরি করছেন। এইচ ডিভিডেন্টের যে স্বপ্ন আপনি দেখছেন আগামী 15 বছরে, এটা আসলে এইচ ডিভিডেন্ট না, একটা অসুস্থ সোসাইটি আপনি দেখবেন। আস্তে আস্তে আমাদের ইয়ংরা আরও সুস্থতার দিকে যাবে, ঢাকার মানুষের আরও প্রোডাক্টিভিটি কমবে। আপনি মাসের কমপক্ষে 5 থেকে 7 দিন আপনি অসুস্থ থাকবেন। আপনি দেখেন সাডেনলি এখন দেখেন হঠাৎ করে ঢাকাতে ব্যাপক যে আপনার একটা ডিজিজের একটা দেখা যাচ্ছে, এগুলি সাডেন আসেনি। আপনি গ্র্যাজুয়ালি একটা টিপিং পয়েন্টের দিকে যাচ্ছেন, আপনি টের পাচ্ছেন না। কোথায় যে কারণ আমি মনে করছি আমি একটু পাহাড় কাটছি, আমি মনে করছি আমি একটু নদীর দখল করছি, বাট বেসিক্যালি উই আর গোয়িং টুয়ার্ডস নো হোয়ার। এটা হলো আমার লাস্ট কথা। আমাদেরকে আসলে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব মাননীয় অর্থমন্ত্রী, তো ওনার যে অভিজ্ঞতা আছে, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে আমাদের যে পজিশনটা ছিলেন উনি, এটা হলে আরেকটা ম্যাসাকার হতো আমাদের জন্য। তো আমি মনে করি দিস ইজ দ্য টাইম আমরা সারভাইভ করার চিন্তা করা উচিত। আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির ব্যাপারে আমি যদি ওনার পজিশনে হইতাম, আমি $1 ট্রিলিয়ন অর্থনীতি আমি শুধু বলতাম যে আমার লাইফ এক্সপেক্টেন্সি জায়গাটা হচ্ছে রাদার আমি একটা সুস্থ জাতি
আগামী 2050-এর মধ্যে একটা সুস্থ সমৃদ্ধ জাতি তৈরির জন্য যে ইন্ডিকেটরগুলি দরকার ওইটা নিয়ে আমি ডিল করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি অনেক ডেডিকেটেড এবং অনেক নলেজেবল স্পিকাররা আছেন। আমি আশা করব এই বাজেটটা একটা ট্রান্সফরমেটিভ বাংলাদেশের বাজেটকে, প্রকৃতি নির্ভর বাজেট আমাদের কীভাবে সুরক্ষা দেওয়া যাবে মানুষকে এবং প্রকৃতিকে, সেই বাজেটের একটা রূপরেখা, অ্যাটলিস্ট একটা মিনিমাম রূপরেখা এই বাজেট থেকে বা বাজেট অধিবেশন থেকে আসবে। এবং বিরোধী দলেরও আমি রিয়েলি আপসেট। সরকারি দল তো সবসময় ফায়ার বন ফায়ার, বাট বিরোধী দলে যারা আছেন আমি এখন পর্যন্ত আনফর্চুনেটলি আই ডিডন্ট গেট এনি কনস্ট্রাকটিভ the criticism about the budget, about the people and nature. So this is fundamentally very worrisome. কারণ আপনাদেরকে সরকার তো অবশ্যই জবাবদিহি 5 বছর পরে নির্বাচনের মাধ্যমে সে করবে, কিন্তু বিরোধী দলের ছায়া সংসদ বা ছায়া বাজেট তারা করতে চায়, কিন্তু কী করছে উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। বাট আমি রিকোয়েস্ট করব বিরোধী দলকে আরও রিগোরাসলি এক্সামিন করে আমাদের জাতিকে টার্গেট করে রাদার দেন সরকারকে টার্গেট। থ্যাংক ইউ ভেরি মাচ।